মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক সভ্যতার আর্যদের তাদের ধর্মীয় এবং তাদের অর্থনৈতিক জীবন, যেগুলো থেকে আমরা কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকি। তাহলে চলে আসো, দেখে নেওয়া যাক কোন কোন টপ জায়গাগুলো বা কোন কোন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে এই ধর্মীয় এবং সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক বিষয়ক যে আর্যদের যে জীবন তার সম্পর্কে। তাহলে রিলিজিয়াস অ্যান্ড ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য ভেদিক সিভিলাইজেশন। আচ্ছা, এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আমরা তোমাদের প্রথমে রিলিজিয়াস কন্ডিশন অফ দ্য ঋগ্বেদিক পিপল এটা নিয়ে আলোচনা করব। রিলিজিয়াস এবং ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য ভেদিক সিভিলাইজেশন এটা হলো টপিক। এর মধ্যে আমরা টেবিল অফ কন্টেন্টের মধ্যে দেখতে পাচ্ছি রিলিজিয়াস কন্ডিশন অফ দ্য ঋগ্বেদিক পিরিয়ড, রিলিজিয়াস কন্ডিশন অফ দ্য লেটার ভেদিক পিরিয়ড, ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য ঋগ্বেদিক পিরিয়ড এবং এর সঙ্গে সঙ্গে ইকোনমিক কন্ডিশন অফ দ্য লেটার ভেদিক পিরিয়ড। তাহলে প্রথম যে কন্টেন্ট আমরা দেখতে পাই রিলিজিয়াস কন্ডিশন অফ দ্য ঋগ্বেদিক পিরিয়ড। এখানে আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্যরা মূলত ঋগ্বৈদিক যুগে কিসের উপাসনা করত? সেটা হচ্ছে প্রাকৃতিক শক্তির উপাসনা করত। সেই সময় হয়তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, তখন তাদের মনে হলো যে বৃষ্টির দেবতা তাদের প্রতি রেগে গেছেন বা ক্রুদ্ধ, সুতরাং তাকে সন্তুষ্টি সাধনের জন্য তারা তাকে উপাসনা করত। সুতরাং বিভিন্ন যে প্রাকৃতিক শক্তিগুলো ছিল সেই প্রাকৃতিক শক্তিগুলোকে তারা এক একটা দেবতা হিসাবে মনে করে তাকে তারা পূজা করত। দ্বিতীয় পয়েন্ট হিসাবে এখানে মনে রাখবে সেটা হচ্ছে তাদের মোট দেবতার সংখ্যা ছিল 33 জন। 33 জন দেবতা ছিল। এবার এই 33 জনই ছিলেন তাদের প্রধান দেবতা এবং এই সমস্ত 33 জন দেবতা কোনো না কোনোভাবে প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত ছিলেন। আর এদের যে পূজা তার অবজেক্টিভ কী ছিল সেটা হচ্ছে মেটেরিয়াল গেন, মানে তাদের যে ওই জীবন সেই জীবনে তারা কতটা সুখে আনন্দে থাকতে পারে সেইটাই ছিল তাদের মূল লক্ষ্য। মৃত্যুর পরে কি হবে, তারা স্বর্গে যাবে না নরকে যাবে, সেই বিষয় নিয়ে ঋগ্বৈদিক আর্যদের কোনো মাথা ব্যথা ছিল না। তারা শুধু মনে করত যে যে সময়টুকু তারা জীবিত আছে সেইটুকু সময়ের মধ্যে তারা কিভাবে আনন্দের সঙ্গে তাদের জীবন অতিবাহিত করবে এবং যে সমস্ত দেবতারা তাদেরকে সাহায্য করবে এই তাদের আনন্দময় জীবনের জন্য তাদেরকেই তারা কিন্তু উপাসনা করত ওই সময়। আচ্ছা, এরপরে আমাদের দেখতে হবে যে এই সময় এই যে 33 জন দেবতা, কম্পিটিটিভ পরীক্ষায় 33 জনকেই যে তোমাদের পড়তে হবে তা কিন্তু নয়। এর মধ্যে কিছু দেবতা তাদের সম্পর্কে আমরা কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন পাই এবং সেই সমস্ত দেবতাদের সম্পর্কে যে ধরনের প্রশ্ন হয় সেটা তোমরা এই স্লাইডের মধ্যে পেয়ে যাবে। এর মধ্যে আমাদের পড়তে হবে বরুণকে। বরুণ ছিলেন ওই সময় গড অফ ইউনিভার্স এবং মরালিটিকে তারা বলতো ঋত। এখানে মনে রাখতে হবে যে গড অফ ঋত বা মরালিটি কে, তাহলে আমরা বলবো বরুণ। আবার বরুণ ছিলেন ওই সময় বিশ্ব ব্রহ্মাণ্ডেরও দেবতা এবং সেই সময়ের পার্সপেক্টিভে সম্ভবত বরুণ ছিলেন প্রধান আর্য দেবতা। এখানে বলে রাখি যে প্রধান আর্য দেবতা এইভাবে ঋগ্বৈদিক যুগে আমরা কম্পিটিটিভ পরীক্ষার পার্সপেক্টিভে ক্লাসিফাইড করছি, কিন্তু পার্টিকুলারলি যে দেবতারই তারা পূজা করতেন সেই প্রধান দেবতা হিসাবে তারা চলে আসতো, অর্থাৎ যার পূজা হচ্ছে সেই কিন্তু তখন প্রাইম গড হিসাবে বিবেচিত হতেন। আর যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে ঋগ্বৈদিক যুগের প্রধান আর্য দেবতা কে, তাহলে আমরা বলবো বরুণকে। আচ্ছা, বরুণ আর প্রধান আর্য দেবতা হলেও যে দেবতা আর্যদের কাছে সবথেকে বেশি জনপ্রিয় ছিলেন বা যার পূজা লোকে সবথেকে বেশি করত তিনি হচ্ছেন ইন্দ্র। আর ইন্দ্র কিসের দেবতা ছিলেন? গড অফ রেন অ্যান্ড থান্ডার। এটা আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, সেটা হচ্ছে ইন্দ্রদেবের ছবি, গড অফ রেন অ্যান্ড থান্ডার। এখানে মনে রাখবে মোস্ট পপুলার আরিয়ান গড, ইনি সর্বাধিক পূজিত হতেন ঋগ্বৈদিক যুগে। ঋগ্বেদে সব মিলিয়ে রয়েছে 1028টা স্তোত্র বা হিমস, তার মধ্যে 250টা, তার মনে করে নিতে পারো 1/4
এই হাইমস বা হিমস কার উদ্দেশ্যে ডেডিকেট করা ছিল? সেটা হচ্ছে ইন্দ্রের উদ্দেশ্যে। এছাড়াও ইন্দ্রর আর একটা নাম, ইন্দ্রের প্রচুর নাম আছে, তার মধ্যে আমরা এখানে মনে রাখবো তার আর এক নাম হচ্ছে পুরন্দর, যে পুরন্দর শব্দটার মানে হচ্ছে ডেস্ট্রয়ার অফ ফোর্টস, মানে যে ধ্বংস করেছে দুর্গ, সেই হচ্ছে ইন্দ্র। আচ্ছা, এরপরে রয়েছেন আর একজন দেবতা অগ্নি। এই অগ্নিকে মনে করা হতো ব্রাহ্মীণ, যেটা আমি সোশ্যাল অর্ডারেরও পড়ার সময় একটু তোমাদেরকে বলেছি যে দেবতাদের মধ্যে এক ধরনের সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম চলে এসেছিল। অগ্নি ছিলেন একজন আমরা বলবো ব্রাহ্মণ দেবতা। ইন্দ্রের পরে আমরা দেখতে পাই ঋগ্বেদে তার উদ্দেশ্যে স্তোত্র বা হিমস, সেটা হচ্ছে কটা, 200টা স্তোত্র তার উদ্দেশ্যে লেখা ছিল। আর ইনি কি ছিলেন? ইন্টারমিডিয়ারি বিটুইন গডস অ্যান্ড ম্যান। আমরা যদি দেখি এক ধরনের অগ্নি ওই সময় গড এবং হিউম্যান বিংসের মধ্যে এক ধরনের যোগাযোগ রক্ষাকারী দেবতা ছিলেন। সুতরাং ইন্দ্রের পরে ইনি ছিলেন আর একজন গুরুত্বপূর্ণ দেবতা। এরপরে চলে আসো সোম। নামটা দেখে হয়তো অনেকে মনে করতে পারে ইনি একজন হয়তো মানে নারী, কিন্তু আসলে তিনি একজন পুরুষ দেবতা এবং তিনি ছিলেন গড অফ প্ল্যান্ট, উদ্ভিদের দেবতা। এবং ঋগ্বেদের নবম মণ্ডলটা এটা পুরোপুরি তার উদ্দেশ্যে লেখা হয়েছিল। সোম ছিল এক ধরনের লতা বা উদ্ভিদ, হিমালয়ের কোনো অঞ্চলে এটা পাওয়া যেত এবং এই সোম লতার সঙ্গে সরস্বতী নদীর জল দিয়ে তারা এক ধরনের পানীয় বা ড্রিঙ্ক তৈরি করত, যে পানীয় খাবার পরে দেখা যেত যে সবথেকে ভীতু মানুষ সে হয়ে উঠছে একজন ভয়ানক যোদ্ধা, একজন ব্যক্তি সে হয়ে উঠছে কবি। সুতরাং এই সোম, এই যে লতা, এটা আর্যদের কাছে একজনের গড হিসাবে এটা এলেন এবং সেই জন্য তার উদ্দেশ্যে আমরা দেখতে পাই যে ঋগ্বেদে মন্ত্র লিখিত হয়েছিল এবং পুরো নবম মণ্ডল তার উদ্দেশ্যে লেখা। এরপরে হচ্ছে দেখো দৌ বা দৌজ, ইনি ছিলেন গড অফ হেভেন, স্বর্গের দেবতা। আচ্ছা, এই পয়েন্টটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, আর্যদের সবথেকে প্রাচীন দেবতা তিনি ছিলেন এবং তাকে মনে করা হতো ফাদার, মানে তিনি হচ্ছেন দেবতাদের পিতা, গড, ফাদার অফ গডকে দৌ। আচ্ছা, এরপরে সাবিত্রী। আমরা কম্পিটিটিভ পরীক্ষায় এই সাবিত্রী থেকেই সবথেকে বেশি কোয়েশ্চেন পেয়েছি। সাবিত্রী হচ্ছেন সোলার ডেইটি, আমরা বলতে পারি সূর্যের আর একটা ফর্ম বা রূপ, আর তার উদ্দেশ্যে লেখা হয়েছিল গায়ত্রী মন্ত্র। এই কোশ্চেনটাই আমরা বেশি পাই যে কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র লিখিত হয়, তাহলে তোমাদের তখন অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে সাবিত্রী। সাবিত্রী কিন্তু ইনিও একজন মেল গড এবং সূর্যেরই আর একটা রূপ বা ফর্ম, তাকে আর্যরা পূজা করত সবিত্রু হিসাবে বা সাবিত্রী হিসাবে। এরপরে তোমাদের পড়তে হবে হচ্ছে রুদ্র, নন আরিয়ান গড। এখানে যে আমরা পিকচারটা রেখেছি ধরে নেওয়া হয় এটাই নাকি রুদ্রের ছবি। ইনি ছিলেন গড অফ ডিস্ট্রাকশন, গড অফ ডিস্ট্রাকশন ছিলেন, আর ইনি পরবর্তীকালে রূপান্তরিত হয়েছিলেন কিসে? সেটা হচ্ছে শিবে রূপান্তরিত হয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাই মরুতকে আমরা বলে থাকি গড অফ স্টর্মস। এছাড়াও আমরা দেবতাদের মধ্যে আর কাকে পাই? অশ্বিনদের পড়তে হবে, এরা ছিল দুই ভাই যমজ, এই জন্য আমরা বলে থাকি টুইন গডস, ওয়ার এবং ফার্টিলিটি। এবং এর সঙ্গে মনে রাখতে হবে এরা ছিলেন ফিজিশিয়ান, অর্থাৎ দেবতাদের যদি অসুখ হতো তখন এদেরকেই ডাকা হতো তাদেরকে সুস্থ করে তোলার জন্য। আমরা দেখতে পাই একজন বৈদিক যুগে, ঋগ্বৈদিক যুগের একজন ওমেন সেজ যার নাম ছিল ঘোষা। ঘোষার লেপ্রেসি বা কুষ্ঠরোগ হয়েছিল এবং অশ্বিনী ভ্রাতৃদ্বয়কে তিনি পূজা করে তিনি এই রোগ থেকে মুক্ত হয়েছিলেন বলে ঋগ্বেদের আমরা উল্লেখ পাই। তাহলে বৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগের কারা ছিলেন মূলত ফিজিশিয়ান গডদের মধ্যে? তাহলে আমরা বলবো অশ্বিন ব্রাদার্স। এছাড়াও আমরা দেখতে পাই পুষণ নামে একজন দেবতা, এর থেকেও আমরা এক্সামে কোশ্চেন পাই। পুষণ সময়ের সাথে সাথে বিভিন্ন বিষয়ের তিনি দেবতা হিসেবে ছিলেন। কখনো কখনো তাকে বলা হচ্ছে গড অফ জঙ্গল, কখনো কখনো তাকে বলা হচ্ছে গড অফ পাথ, রাস্তা, কখনো বলা হচ্ছে প্রোটেক্টর অফ ক্যাটেল,
আবার কোনো কোনো সময় তিনি হয়ে গিয়েছিলেন গড অফ শূদ্র, অর্থাৎ সময়ের সাথে সাথে পুষণ বিভিন্ন দেবতাতে রূপান্তরিত হন বা বিভিন্ন বিষয়ের দেবতাতে রূপান্তরিত হন। আচ্ছা, এরপরে ওম্যান গডের মধ্যে বা গডেসের মধ্যে আমরা পাচ্ছি অদিতিকে। অদিতি হলেন মাদার অফ গডস এবং গডস অফ এটারনিটি এর দেবী ছিলেন তিনি। আর অদিতি সম্পর্কে আমরা জানি যে কশ্যপ মুনির দুই স্ত্রী দিতি এবং অদিতি। অদিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা হয়েছিলেন দেবতা, আর দিতির গর্ভে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা হয়েছিলেন দানব বা দৈত্য। সুতরাং দেবতাদের মাতা হিসাবে ছিলেন ইনি এই অদিতি। এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্টিকুলারলি অদিতির সম্পর্কে এই পিকচারটা রয়েছে। আর এছাড়াও ছিলেন উষা, গডেস অফ ডন, ভোরের দেবী হিসাবে উষা পূজিত হতেন ঋগ্বৈদিক আর্যদের কাছে। লেটার ভেদিক পিরিয়ডে এই যে সমস্ত দেবতারা ছিলেন এরা সবাই আস্তে আস্তে অবসলিট হয়ে গেলেন এবং দেখা গেল এই সমস্ত দেবতাদের মধ্যে আমরা দেখতে পাই তিনজন দেবতার আবির্ভাব হলো, আর যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই অরিজিন অফ ত্রিমূর্তি কনসেপ্ট। তাহলে ত্রিমূর্তি কনসেপ্ট আমরা দেখতে পাই। এই ত্রিমূর্তি কনসেপ্টের মধ্যে আমরা দেখতে পাই ব্রহ্মা ক্রিয়েটর, বিষ্ণু প্রোটেক্টর এবং শিবা রুদ্র, যিনি পরবর্তীকালে হয়ে গেলেন শিবা ডেস্ট্রয়ার। আর লেটার ভেদিক কালচারে এখানে গুরুত্ব দেওয়া হলো কিসের ওপর? যাগ যজ্ঞের ওপর এখানে গুরুত্ব দেওয়া হলো। এবং এখানের বা এই সময় থেকেই আমরা দেখতে পারি যে পুরোহিত সম্প্রদায়ের এখানে আগমনের সূচনা হলো, অর্থাৎ পূজা করতে গেলে একজন পার্টিকুলারলি পুরোহিত বা ব্রাহ্মণকে প্রয়োজন। এটা এই লেটার ভেদিক পিরিয়ড থেকেই আমরা দেখতে পাই। এরপরে আমরা চলে আসবো ইকোনমিক কন্ডিশন অফ দ্য ঋগ্বৈদিক পিপল। এই জায়গাটা থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় না, শুধু কয়েকটা জায়গা তোমাদেরকে মনে রাখলেই হবে। ঋগ্বৈদিক সোসাইটি ছিল প্যাট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ এরা পশুপালন করত। এটা পশুপালনই ছিল তাদের প্রধান জীবিকা। কাউ ছিল তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যানিমাল, সবথেকে মূল্যবান সামগ্রী বা সম্পদ ছিল গরু। যার কাছে যত বেশি গরু সে তত ধনী হিসেবে বিবেচিত হতো সমাজে। এগ্রিকালচার ধীরে ধীরে এই সময়ে সূচনা হয়েছিল। আচ্ছা, ট্যাক্সেশন সিস্টেম তখনও পর্যন্ত ডেভেলপড হয়নি, তার কারণ ইকোনমি একেবারে প্রিমিটিভ জায়গা ছিল, প্যাস্টোরাল সোসাইটি। কিন্তু এক প্রকারের ট্যাক্স ওই সময় ছিল বলি। এই ট্যাক্সটা ছিল ভলেন্টারি ট্যাক্স, রাজাকে ইচ্ছা করলে দেয়া যেত, ইচ্ছা না হলে দেয়া যেত না, রাজা কিছু বলতেন না। আর ওই সময় বিনিময়ের মাধ্যম হিসাবে কাউ, মনা, নিষ্ক এগুলোকে মোড অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করা হতো। আমরা বিশেষত এই মনা এবং নিষ্ক এই টার্ম দুটো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ প্রশ্ন আসে কোন যুগের মুদ্রা। আমরা বলে থাকি সেটা হচ্ছে ঋগ্বৈদিক বা বৈদিক যুগের মুদ্রা, কিন্তু এটাও মনে রাখতে হবে ওই সময় কিন্তু মুদ্রা অর্থনীতির সূচনা হয়নি, কিন্তু তা সত্ত্বেও এই মনা এবং নিষ্ক অ্যাজ এ কারেন্সি হিসাবে বিবেচিত হতো। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ইকোনমিক্যাল কন্ডিশন অফ লেটার ভেদিক পিরিয়ড। এবার লেটার ভেদিক পিরিয়ডে আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই কালচারকে, লেটার ভেদিক কালচারে আয়রনের ব্যবহার ব্যাপকভাবে গড়ে উঠল, সেই জন্য এটাকে আমরা বলে থাকি আয়রন ফেস কালচার। আচ্ছা, ধীরে ধীরে পশুপালন এই সময় কমে গেল এবং আস্তে আস্তে এগ্রিকালচার হয়ে উঠল প্রধান তাদের জীবিকা হিসাবে। মনা এবং নিষ্কের পাশাপাশি শতমান এবং কৃষ্ণল এই পয়েন্টটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতে লাগলো। ইকোনমি যেহেতু যখন এগ্রিকালচারাল হয়ে গেল, এগ্রিকালচারিস্ট ইকোনমি হয়ে গেল, সেই কারণে দেখা গেল আস্তে আস্তে ট্যাক্স সিস্টেমও ডেভেলপড হলো। তাহলে এইখানে আমরা দেখতে পাই বলি, যে ট্যাক্সটা আগে ভলেন্টারি ছিল ঋগ্বৈদিক যুগে, এটা হয়ে গেল হচ্ছে এখন কম্পালসারি। ভাগ, ভাগ মানে হচ্ছে কৃষি থেকে উৎপন্ন রাজস্ব। শুল্ক, কৃষির যে উৎপন্ন উদ্বৃত্ত সেটা নিয়ে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের পরিপ্রেক্ষিতে শুল্ক জাতীয় ট্যাক্স ধীরে ধীরে গড়ে উঠল এই সময়। তাহলে এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে আমাদের কোন কোন জায়গাগুলো তোমাদেরকে রিক্যাপের মধ্যে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ঋগ্বেদিক গডসের মধ্যে তোমাদের ইন্দ্রকে মনে রাখতে হবে, 200-250টা স্তোত্র তার উদ্দেশ্যে লেখা। সোমের ক্ষেত্রে মনে রাখতে হবে 9th মন্ডল অফ ঋগ্বেদা ওয়াজ ডেডিকেটেড টু হিম।
সাবিত্রী সম্পর্কে মনে রাখতে হবে গায়ত্রী হিমস তার উদ্দেশ্যে রচিত। আর মনা এবং নিষ্ক এটা ইউজ করা হতো ঋগ্বৈদিক যুগের কয়েন হিসাবে। তাহলে স্টুডেন্টস, এই যে টপিকটা আমরা আলোচনা করলাম, এই জায়গাগুলো তোমাদের পড়ে রাখতে হবে এবং এগুলোই এক্সামের পারপাসে সবথেকে বেশি উল্লেখযোগ্য।